আপনাকে এমন অবস্থা করব যে হাত পা ভেঙে আপনাকে রাস্তায় বসে আপনাকে ভিক্ষা করে খেতে হবে। আমি বলি, এটা কী বলেন আপনি? আমি ভিক্ষা করে খাবো না চাকরি করে খাবো না ব্যবসা করে খাবো, এটা তো ডিসিশন আবার ছাত্র জীবন শেষ করার পরে। আমি ইউনিভার্সিটি তখন 2002 বা 1 হবে, 2001 সালে। তখন আমাদের ঝামেলা চলতেছে আর কি। তো ওই সময় তো আমাদের 2001 কেবল সরকার এসছে আর কি। জোট সরকার আসার ঠিক আগ সময় 1999 অথবা এই টাইমটা আর কি। তো এই টাইমে আমি হলে ঢুকলাম। হলে ঢুকে আমি জাস্ট ক্যাম্পাস থেকে আসছি, গোসল করে আবার ক্যাম্পাসে বের হব। হঠাৎ করে গেটে পুলিশ আমাকে গেস্ট রুমে বসালো। সে বললে যে আপনি শফিকুল ইসলাম। বলছে আপনাকে একটু থানায় যেতে হবে। কেন থানায় যেতে হবে? বলছে যে আপনার নামে মামলা আছে। তা আমি তখন 4th ইয়ারে পড়ি বা 3rd ইয়ার কেবল শেষ করেছি, 4th ইয়ারে উঠছি আর কি। আমি বললাম আমাকে কেন যেতে হবে? আমি তখন বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক, অত খুব হাইলাইটসও হই নাই আর কি। হল সভাপতি থেকে অর্থ সম্পাদকের দায়িত্ব, যেতে হবে। তো গাড়িতে তোলার পর থেকেই এক ধরনের মেন্টাল হ্যারাসমেন্ট তারা স্টার্ট করে দিল। আমি বললাম দেখেন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং আমি খুব খোলামেলা চলাফেরা করি। আমি তো আপনাদের এখানে কোনো পলাতক আসামিও না, বা আমি ওরকম কোনো গোপন জীবনযাপনও তো করি না। আমি হলে থাকি, হলে একটা দায়িত্ব পালন করি, আমার সিট আছে এখানে, অ্যাটাস্টেড, আমি স্টুডেন্ট। তখন শহীদ শামসুজ্জোহা হলে আমি থাকি। শামসুজ্জোহা হল থেকে আমাকে গ্রেপ্তার করলো। তো তখন আমাকে গাড়িতে তুলি এইগুলো শুরু করে দিল। আপনারা অস্ত্রের যোগান দেন, এটা করেন, রক কাটার সাথে আপনাদের সম্পৃক্ততা আছে, তো এটা কেন করেন? এগুলো না করলে হয় না ইউনিভার্সিটি। আমি বললাম এগুলো আপনার কাছে কোনো প্রুফ আছে? আপনি প্রুফ করেছেন? কেউ আপনাকে তদন্ত করে ফাইনাল রিপোর্ট দিয়েছে? বলছে না, তা দেয়নি। আমি বললাম কারোর কাছ থেকে শুনে তো আপনি এত বড় ব্লেম করতে পারেন না। কোনো মামলা হলে সেটা বলেন, আমি আইনজীবীদের ফেস করবো, যদি বের হতে পারি বের হবো, নাহলে আপনাদের কাছে কাস্টডিতে থাকবো, যেখানে থাকবো আমি। কিন্তু মেন্টাল হ্যারাসমেন্ট তো আপনি করতে পারেন না। আপনি কি রিমান্ডের অনুমতি নিয়েছেন? আপনি তো ধরলেন এখন আমাকে, কেবল আপনি তো আমাকে আদালতের কাছে সাপোর্ট করবেন। আদালত আপনাকে বলবে, আদালতের কোনো নির্দেশনা বিগত 15 বছর, এবং সেই সময় এগুলো ফলো করা হতো না। এই যে 1996 থেকে 2001 পর্যন্ত কোনো নির্দেশনা। আমি হাইকোর্টের, আমার কাছে পেপার ছিল, আমার আইনজীবীর আমাকে পেপার দিয়েছিলেন যে তাকে রিমান্ডে মানে কোনো ধরনের, মানে যে অবস্থা থেকে নিয়েছেন সে অবস্থায়। অথচ আমি, আপনারা দেখেছেন যে আমি রিমান্ডে আমাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে গেছে, অথচ আমাকে হুইল চেয়ারে করে আমাকে কোর্টে যেতে হয়েছে। তো যাই হোক, ইউনিভার্সিটির সেকেন্ডবার আমি আবার অ্যারেস্ট হলাম 2000 সালের শেষের দিকে। তখন রমজান মাস, ঠিক ইফতারের আগ মুহূর্তে আমাদের স্টেশন চত্বর বলে, ওখানে আমাদের ছাত্রদের অধিকার আদায়ের দাবিতে একটা প্রোগ্রাম ছিল। সেখানে বিএনপির মিজানুর রহমান মিনু সাহেব ছিলেন, আমাদের মহানগরীর আমির আতাউর রহমান সাহেব ছিলেন। তো প্রোগ্রাম শেষ করে আমি মানে মিছিল নিয়ে আমরা স্টেশন চত্বর থেকে আমাদের বিনোদপুর গেটে আসবো আর কি, মেইন গেট যেটাকে বলে, ওখানে আসবো। তো ভিতর দিয়ে আমরা আসবো, এরকম সময় পুলিশ চারদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলল। মজার ব্যাপার হচ্ছে যে পুরো মিছিল থেকে মিনু সাহেবকে গ্রেপ্তার করা হবে না, মহানগরী আমির জামাতের আমির তাকেও গ্রেপ্তার করা, আমাদের ইউনিভার্সিটির সভাপতি সেক্রেটারি কাউকে গ্রেপ্তার করা হবে না। সব মিলে গোয়েন্দারা টার্গেট করলো মাঝখানে আমাকে। এক পাশে মিজানুর রহমানকে আমাকে হাত ধরল, ওনারা আমাকে বললো যে মাসুদ তোমাকে মেবি তারা টার্গেট করেছে, তুমি একটু সতর্ক থাকো। তো ওনারা আমাকে দুদিক থেকে এরকম ধরলো। এবার আমি বললাম যে অসুবিধা নাই, মিছিল আমরা শেষ করি। একদম ভিতরে ঢুকে গেল গোয়েন্দার লোকেরা, ডিবির লোকেরা, এসবির লোকেরা ঢুকে একদম মানে সামনে এবং কাছে চলে আসলো। বাধ্য হয়ে ওনারা আমাকে একটু করে সাইড করে পিছনে দিল। পিছনে দেওয়ার সাথে সাথে এরা আমাকে বললো যে এদিকে আসেন। তাই আমি এদিকে না এসে আমি বললাম যে না, আমি আপনাদের সাথে যাবো কেন? আমি মোটরসাইকেল রেডি করা ছিল, আমি ওখান থেকে মোটরসাইকেলে উঠলাম। মোটরসাইকেল উঠে গেটে এসে দেখি যে সেখানেও তাদের সেট আপ রেডি করা আছে। মোটরসাইকেল থামিয়ে দিল, আমাকে তাদের যে অস্থায়ী ক্যাম্প ছিল, পুলিশ ক্যাম্প, ওখানে নিয়ে গেল। ঠিক ইফতারে, এটা বলছি যে দেখেন কতটা দুর্ভাগ্যজনক, ইফতারের বোধহয় 5 থেকে 7 মিনিট আগের ঘটনা এটা। আমাকে তার ইফতার পর্যন্ত করতে দেয়, বলে যে না ইফতার কি, আপনি কিসের রোজা রাখেন, আপনারা এইটা করেন ওইটা করেন। আমি বললাম ভাই, এটা বাংলাদেশ, এটা মুসলিম কান্ট্রি, আপনারা এখানে, আমার মেবি আমি জানি না যে এখানে কেউ হিন্দুরা আছেন বা অন্য ধর্মের কেউ আছেন, সব তো মুসলিম, আপনারা রোজা আছেন না? কয় যে আমরা রোজা আসি না আসি সেটা আমাদের ব্যাপার, সেটা নিয়ে আপনার কথা বলার দরকার নেই, আপনি থানায় চলেন, থানায় গিয়ে আপনার ইফতার টুলে যা লাগে তখন দেখা যাবে, এখানে আমাদের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আমাকে ইফতার করতে দিল না, বোধহয় আরও 15-20 মিনিট, আধা ঘন্টা পরে আমি থানায় গিয়ে ইফতার করলাম। তো তখন পুলিশ গাড়িতে ওঠার পরে দেখেন এটা দুটো মানে সিনারিও আছে। কিছু পুলিশে আমার হাত ধরে মানে ফাঁকে খুব গোপনে মানে ইসের সাথে বলতেছে মাসুদ ভাই কী করবেন, আমরাও উপরে নির্দেশে অসহায়, কিছু করার নেই। আমি তখন বললাম যে ভাই আপনারা এতটা অসহায় যে একটা মানুষকে ইফতার করার জন্য একটা পানি, এক গ্লাস পানি আপনারা দিতে পারবেন না? বলছে মাসুদ ভাই তার আমাদের চাকরিটা থাকবে না। ঠিক আছে, আপনারা চাকরিটা হারায়েন না,
আমার ইফতার 10 মিনিট লেট হলে আল্লাহ মাফ করে দেবেন, কিছু করার নেই, আল্লাহ তো দেখতেছেন সব কিছু। তো এটা হচ্ছে ইউনিভার্সিটিতে থেকেই কিন্তু আমাদের এই মানে ওসি সাহেব ডেকে নিয়ে আমাকে মানে কি আস্পর্ধা, আমি একটা ইউনিভার্সিটি, সেও তো একটা ইউনিভার্সিটির টিচার ছিল বলে আমি শুনেছি তার কাছে, আমাকে সে স্রেফ এরকম সামনাসামনি বসা ওসি সাহেব ডেকে আমাকে বলে যে আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি তো দেখতে শুনতে খুব ইনোসেন্ট ফিগার। আমি বললাম হ্যাঁ, আপনি হয়তো আপনার কাছে ইনোসেন্ট ফিগার মনে হলো তো ভালো। তো বলছে আপনি ইনোসেন্ট ফিগার কিন্তু আপনি তো খুব দুর্ধর্ষ সন্ত্রাসী। আমি বললাম এটা কী বলেন আপনি? তো এই বলতে বলতে এক পর্যায়ে সে আমাকে বলল যে আপনাকে এমন অবস্থা করব যে হাত পা ভেঙে আপনাকে রাস্তায় বসায় আপনাকে ভিক্ষা করে খেতে হবে। আমি বলি এটা কী বলেন আপনি? আমি ভিক্ষা করে খাবো না চাকরি করে খাবো না ব্যবসা করে খাবো, এটা তো ডিসিশন আবার ছাত্র জীবন শেষ করার পরে, এই ডিসিশন আপনি নিচ্ছেন কেন? বলছেন না আপনার ছাত্র জীবন শেষ হওয়ার আগে আপনি শেষ হয়ে যাবেন। মানে এটা সেই 2000 সালের ওসিদের কর্মকাহিনী, কিন্তু আওয়ামী লীগের মানে তৎকালীন এই কিছু লোকদের অ্যাটিচিউড ছিল এটা, যে আপনাকে ভিক্ষা করে খাওয়াবো। আমাকে জিজ্ঞেস করলো আপনার বাবা কী করে? মানে আমার বাবা একটা কলেজের প্রফেসর। বলছে আপনার বাবা কলেজের প্রফেসর, তো আপনি তো ভিক্ষা করে খাওয়া স্যার, আপনার কোনো উপায় নেই, আপনি এই রাজনীতিতে আসছেন কেন? আমি বললাম এই রাজনীতি করার কি মানে ছাত্র শিবির কি অবৈধ ঘোষণা হয়েছে? বলছে না অবৈধ ঘোষণা হয় নাই, কিন্তু আনঅফিসিয়ালি এটা তো ইলিগাল একটা অর্গানাইজেশন। আমি বললাম আনঅফিসিয়ালি কোনো ইলিগাল অর্গানাইজেশনের কোনো দায়িত্ব তো আপনি নিতে পারেন না, এটা কেন নেবেন আপনি? আর আমাকে এই কথা বলার দায়িত্ব আপনি রাখেন। বলছে আপনাকে তো এটা শুধু কথা বললাম, একটু পরে আপনি বুঝতে পারবেন আপনি কী হতে যাচ্ছে, সেটা তো আপনার ব্যাপার, আপনার ক্ষমতা আছে, আপনি তো প্রয়োগ করতেই পারেন, কিন্তু এটা আপনি মাথায় রাখেন যে জিনিসটা আপনি লিগাল করছেন না। তো সেই সময় থেকেই কিন্তু আমাদের এই নির্যাতনের মাত্রাটা শুরু, এবং ওই অবস্থাতে আমার মনে আছে যে বিশ্ববিদ্যালয়ে আমাকে যখন কারাগারে প্রেরণ করা হলো, কারাগারে রিমান্ড হয়েছিল, হ্যাঁ ওই সময় রিমান্ড হয়েছিল, 2 দিনের রিমান্ড দিয়েছিল। তো ওই রিমান্ডে উনি আমাকে ফিজিক্যালি টর্চার করেনি, কিন্তু মেন্টালি এবং মানে ল্যাঙ্গুইস্টিক দিক থেকে সে আমাকে খুবই নাজেহাল করেছে এবং সেটা আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। যেখানে যাওয়ার পর আমার চেহারা টেহারা দেখে ওনারা বললো যে আপনি ইউনিভার্সিটিতে পড়েন? মানে আমি একটু দেখতে ছিলাম আর কি, মানে বয়সের ফিজিক্যাল স্ট্রাকচারে একটু ছিলাম। তো আপনি ইউনিভার্সিটি পড়েন? আমি বললাম হ্যাঁ পড়ি তো, না হলে আমাকে ইউনিভার্সিটি আমি অর্থ সম্পাদক হিসেবে তো ধরে নিয়ে আসছেন, মামলা দেখেন। আমাকে ওনারা কোনোভাবে এটা একটা টর্চারের মানে প্রক্রিয়া বললো যে না আপনি তো না মানে অ্যাডাল্ট না, তো কি করতে হবে আমাকে কিশোর ওয়ার্ডে দিবে। কিশোর ওয়ার্ড মানে ওখানে হলো সবচেয়ে দুষ্ট প্রকৃতির ছেলে যেগুলো অ্যারেস্ট হয়, ছিনতাইকারী, এইটা ওইটা এই সমস্ত ফলাফল, ওটা হলো আরেকটা নির্যাতন ছেলে আর কি। ইউনিভার্সিটি আমি 4th ইয়ারে পড়ি, আমি বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক, আমার নামে মামলা আছে, আমাকে দিয়ে দিল কিশোর ওয়ার্ডে। ঢোকার সাথে সাথে আমাকে চারদিক থেকে ঘিরে ধরলো, এইসব দোস্ত কী খবর, তুমি এখানে আসছো, কী শুরু করে আসছো, এটা ওইটা। আমি বললাম আমি ইউনিভার্সিটির ছাত্র। বলছি কিসের ইউনিভার্সিটি? আমাদের এখানে তো 13-14 বছরের উপরে কেউ নাই, তোমার এখানে দিছে কেন? আমার মানে তাদের সাথে বয়সের ডিফারেন্স হবে কমপক্ষে 7-8 বছরের, তারা আমাকে তুমি করে ডাকতেছে, কি চুরি করে আসছো, এটা নেচারে এটা মানে তারা মনে করে যে এটা। তা আমি তাদের একটু নিলাম, আমি বললাম যে দেখো আমি চুরি করে আমি মার্ডার করে আসছি। বলছে তাই নাকি, তাহলে তুমি আমাদের বস? আমি বললাম হ্যাঁ আমি বস তোমাদের। তো প্রথমে একটু তাদেরকে আমি বুঝলাম যে এদেরকে সাইকোলজিক্যালি করতে হবে। আমি বললাম আমি মার্ডার করে আসছি, কী বলো এসব, আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। বলছে যে আর এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট দেয় নাকি কাউকে? জোহর পার হয়ে গেল, আসরের টাইমে আমি দেখলাম যে তাদের সাথে আসলে আমাকে একটু অন্যভাবে ডিল করতে হবে, আদর্শিকভাবে ডিল করতে হবে। আমি বললাম তোমরা নামাজ পড়ো? বলছে কিসে নামাজ, জেলখানে কেন নামাজ পড়ো নাকি, আমরা বাইরে যাই ভালো হয়ে যাবো। তা বললাম এখান থেকে সিদ্ধান্ত নাও। বলছে ঠিক আছে পড়ো। আমি নামাজ পড়ালাম, নামাজ পড়ানোর পর মাগরিবে যখন আমি নামাজ পড়ালাম, আমার তেলাওয়াত শুনে তাদের কাছে মনে হলো যে সামথিং হ্যাপেন্ড, একটু ডিফারেন্ট আছে, একদম আমাদের ক্যাটাগরি না। তো এরপর থেকে আস্তে আস্তে এমন হলো, জেলখানে কিন্তু এটা আবার একটা ব্যাপার আছে যে আপনি যদি বিহেভিয়ারাল দিক থেকে তাদের সাথে একটু মিশতে পারেন, এই ছেলেগুলোই 2 দিনের মধ্যে তারা আমাকে খাবার নিয়ে এসে দেওয়া, তারা আমাকে পানি আগায় দেওয়া, তারা আমাকে উজু করে হেল্প করতে দেওয়া, এরপরে মানে একদম ওখানের 26টা ছেলের মধ্যে 26টা ছেলেই নামাজ শুরু করে দিল, ভক্ত হয়ে গেল, মানে নামাজ শুরু করে দিল। এবং এখন তারা তাহাজ্জুদে উঠবে, আমাকে বললো যে আমরা তাহাজ্জুদ ভোর রাতেও নামাজ পড়তে চাই। পড়ো। ওর মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক টিচারের একটা ছেলে ছিল। বিশ্ববিদ্যালয়ের টিচার যখন এটা জানলো যে আমি ওখানে গেছি, সে বিশ্ববিদ্যালয়ের জেলখানার জেলারকে ফোন করে বললো যে শিবিরের একটা ছেলে আছে ওখানে, আমার ছেলেটা যেন ওখান থেকে ওই ওয়ার্ড থেকে যেন ট্রান্সফার না হয়, আর মাসুদ যদি ওখান থেকে ট্রান্সফার হয় তাহলে ও যে ওয়ার্ডে যাবে আমার ছেলেটাকেও যেন ওই ওয়ার্ডে দেওয়া হয়। অথচ তিনি কিন্তু সেই সময় আওয়ামী লীগ করা একজন মানুষ, কিন্তু তিনি এটা খুব ভালো করে উপলব্ধি করেন যে এই এডিক্টেড ছেলেটাকে যদি ভালো করতে হয় তাহলে শফিকুল ইসলাম মাসুদ ব্যাপার না, ব্যাপার হচ্ছে ছাত্র শিবিরের কাছেই তার ছেলেটাকে দিতে হবে।
এবং তিনি ওখান থেকে রিপোর্ট নিয়েছেন জেলারের মাধ্যমে যে স্যার এখানে ছেলে যা আছে সব এখন নামাজ রোজা করে, এরা সব কোরআন তেলাওয়াত করে, মানে কোরআন পড়ার চেষ্টা করতেছে বা যারা পারে তারা কোরআন তেলাওয়াত করতে। বলেছে তাহলে মাসুদ যদি ওখান থেকে ট্রান্সফার হয় তাহলে আমার ছেলেটাকে ওর সাথে রাখবে। এবং বের হওয়ার পর থেকে ওই ছেলে আমাদের শিবির করছে, শিবিরের সাথে ছিল। এবং ওই টিচার যার কাছে আমরা কোনো রকম যেতে পারতাম না, সে একসময় আমাদের কোরআন হাদিস কিনে দেওয়ার জন্য সে আমাদেরকে সহায়তা করেছে। তো আমাদের নির্যাতন যারা করেছে, আমি এটা সবসময় বলি, আমাদের ইতিবাচক কাজের মাধ্যমে আমরা যতদূর এগিয়েছি, আমার অভিজ্ঞতা বলে আমাদের প্রতি যারা নির্যাতন করেছে, আমাদেরকে যারা শত্রু মনে করেছে, আমরা আমাদের ব্যবহারিক জিন্দিগি দিয়ে বা আমাদের বিহেভিয়ার লাইফ দিয়ে তাদের উপরে আমরা তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন। এবং ওই টিচার জামাতের টিচারদের সাথে সম্পর্ক ছেলেটা শিবিরের সাথে পর্যন্ত আমরা করতে পেরেছিলাম আমি যখন ছিলাম। তারপর তো আমি চলে আসছি, ওইভাবে আর কন্টিনিউ করা যায়। ওই সময় আপনি কতদিন জেলে ছিলেন? ওই সময় 2.5 মাস ছিলাম। 2.5 মাস অ্যাডজাস্ট করলেন কিভাবে? 2.5 মাস অ্যাডজাস্ট করে আগে জেলের অভিজ্ঞতা ছিল না, স্টুডেন্ট লাইফ? হ্যাঁ ছিল না। আমার বাবা মা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। ফার্স্ট থিং, এলাকায় মানে সবচেয়ে বেশি আমাদের সাইকোলজিক্যাল প্রেশার নিতে হয়েছে। তখন তো আমার ফ্যামিলি হয় নাই। বাবা মা মানে আব্বা সবচেয়ে বেশি হার্ট হিট হয়েছেন। আব্বা রাজনৈতিকভাবে অত বেশি ছিলেন, ইনভলভ ছিলেন না, ম্যাচিউর, ইসলামী আন্দোলনটা বুঝেন। কিন্তু মানে তার কাছে মেসেজ গেল যে আপনার ছেলে কতটা খারাপ হলে তাহলে জেলে যায়, জেলে কারা যায়। মানে 2001 সালের আগ পর্যন্ত তো পলিটিক্যালি এত বেশি মানুষের মধ্যে কনসাসনেস ছিল, কিন্তু গ্রাম পর্যায়ে আমার আব্বা বাউফল একটা কলেজের লেকচারার এবং তার আগ পর্যন্ত হাই স্কুলের হেডমাস্টার ছিল। উনি মানে একরকম চাকরি ছেড়ে দেওয়ার মতো অবস্থা যে আমার ছেলে জেলে থাকবে, আমি কি মানুষকে পড়াবো। আওয়ামী লীগের লোকেরা তৎকালীন সময়ে আমার জন্য দেখেন এটা আর একটা মেসেজ। একদিকে আমার আব্বা আম্মা খুব ডিসহার্টেড হলেন, ফ্যামিলি কিছুটা পলিটিক্যাল কনসাস, আমার বড় ভাই ইসলামী ছাত্র শিবিরের পরিষদ মেম্বার ছিলেন মাওলানা ফখরুদ্দিন খারাজি, তো ওনারা এটা ম্যানেজ করেছেন। কিন্তু বাবা মা কোনোভাবে এটা মেনে নিতে নারাজ। আমার ছেলেটা আসলে এমন কি অন্যায় করেছে, নিশ্চয়ই খুব খারাপ কিছু করেছে, না তাকে জেলে যেতে হবে। একই সাথে ওই আমার মসজিদে, যে মসজিদে আমার আব্বা মা আমরা জুমা আদায় করি, আওয়ামী লীগের আমাদের এলাকার যিনি দায়িত্বে আছেন উনি মসজিদে বললেন যে আমাদের ছেলেটা ওকে জেলখানায় নিয়েছে, আমরা আসলে একটু কষ্টই পেয়েছি, তো ইমাম সাহেবকে নির্দেশ দিয়েছে কিছু জেলাপি কিনে নিয়ে এসে দিচ্ছে, বলছে যে ওর জন্য একটু দোয়া করে দিন, ছেলেটার যেন জেল থেকে মুক্তি হয়ে যায়। আব্বা এইটা দেখে একটু আবার এলে যে যা হোক, যারা অ্যারেস্ট করেছে তারাই যেহেতু আবার জেলাপি দিয়ে দোয়া করাইতেছে, তাহলে বোধহয় খুব খারাপ কিছু করে নাই। তো এরপরে আমি ওখান থেকে কোনোভাবে আব্বার কাছে একটা চিঠি দিলাম আইনজীবীর মাধ্যমে যে আব্বা এই ঘটনার প্রেক্ষিতে বেসিক্যালি আমাকে অ্যারেস্ট করেছে। তারপর কোনোভাবে আমার ফ্যামিলি সিদ্ধান্তই নিয়েছিল যে জেল থেকে বের হলে আমার পড়াশোনা ক্লোজ, মাস্টার টাস্টার্স করা লাগবে না, আমি ওখান থেকে যেন চলে আসি, আমার মাদ্রাসায় পড়াশোনা করে কামিল টামিল করে আমি শেষ করে দিই। তো অ্যাডজাস্ট করতে আসলে ফ্যামিলি প্রেশারটা আমাদের কিন্তু সব সময়, যারা জেল খাটে না, আমরা বলি যে ব্যক্তি জেল খাটে না, জেলটা খাটে আসলে ফ্যামিলি। তো বাবা ওই সময় থেকে আমার আব্বা তো 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন, কিন্তু পরবর্তীতে আমার আব্বা 3 বার স্ট্রোক করেছেন। থার্ড টাইম স্ট্রোক করে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়েছেন। এই থার্ড টাইম স্ট্রোক কিন্তু আমার লাস্ট যে রিমান্ড আমাকে যখন ওই স্টেজে করে নিয়ে আসা হলো, তখন তো আমি হুইল চেয়ার অনুমোদন হয় নাই, মানে আইনজীবীরা যখন আমাকে মানে কোলে করে নিয়ে আসলে উঠালো, আমি তখন একদমই পা ফেলতে পারি না আর কি। তো ওই সময় আব্বা এই দৃশ্যটা কোনোভাবে দেখে ফেলেছে ছবিতে বা তখন, তো দেখে উনি ওই সময় স্ট্রোক করেছিলেন। তো এটা আমাদের জন্য একটা প্রেশার ছিল। জেলে আমরা মোটামুটি যারা থাকি বলা যায় যে ওটা মেনটেন হয়ে যায়, কিন্তু ফ্যামিলিকে আমরা কনভিন্স করাটা খুব টাফ।